মা, মা, একটি বারটি তাকাও আমার দিকে। মাগো, চোখ খোলো। কেন তুমি আমার হয়ে কথা কইতে গেলে মা? কমলা আধবোজা চোখে প্রাণ ভরে দেখলেন তার ব্রজকে। না, তার শিক্ষা মিথ্যে হয়নি। তার ছেলে মানুষের মতো একজন সংবেদনশীল মানুষ হয়েছে। ব্রজর মন আছে, হৃদয় আছে। তার প্রতিটি হাহাকারে ধ্বনিত হচ্ছে কমলার জীবনের সকল বেদনা ও না পাওয়ার বোবা কান্না। মায়ের হাতখানি ধরে মাকে নিজের ক্রোড়ে টেনে নিল ব্রজ। খুড়িমা, শিগগিরই বাড়ির চাকর বাকর যে যেখানে আছে ডাকুন। মাকে আমার ঘরে নিয়ে যেতে হবে। আর কবিরাজ মশাইকে খবর দিন, বলুন আমি বলেছি তাকে এক্ষুনি একবার আসতে হবে, না হলে কাল কলকাতা থেকে ডাক্তার আসবে। ও, তাই বলি, ওই ছোট লোকের বেটি মেয়ে বিউনি ছোট বউ আছে এর পেছনে। ব্রজকে উস্কেছে? তবে রে বজ্জাত মেয়ে মানুষ, আজ তোর একদিন কি আমার একদিন। মাধবীলতার উদ্যত হাতটি শূন্যেই ঝুলে রইল। বাসন্তীবালা শক্ত হাতে প্রতিরোধ করলেন ননদের হাত প্রায় মুচকে ধরে। খবরদার বর দিদি, ওই ভুলটি করবেন না। আমি পড়ে মার খাওয়ার মেয়ে নই, আপনি ভালোই জানেন। দেশে আইন কানুন আছে, ভাসুর ঠাকুর রায় বাহাদুর বলে পার পাবেননি আপনারা। পুলিশ ডেকে কোমরে দড়ি পরাতে পারি আপনাদের, চিৎকার করে উঠলেন বাসন্তীবালা। কমলার এই রক্তাক্ত অবস্থার জন্য মানসিকভাবে তিনিও প্রস্তুত ছিলেন না। আঘাতটা বড়ই বেজেছে তার বুকে। আর অসহ্য মনোবেদনা মানুষকে ঈশ্বরের কোনো এক গোপন ভাণ্ডার থেকে যোগায় অফুরান সাহস আর মনোবল। বাসন্তীবালাও সেই সাহসে ভর করে প্রতিবাদে মুখর হয়ে উঠলেন। এই পিশাচগুলোর সাথে অযথাই কথা কইছেন খুড়িমা? তাড়াতাড়ি আপনাকে যা বললাম করুন। কমলার নিথর পাথরের মতো দেহখানি বুকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল ব্রজ। আক্রমণ করতে অভ্যস্ত মাধবীলতা আজ নিজেই নিজের কনিষ্ঠ ভাতৃবধূর কাছে প্রত্যাঘাত পেয়ে স্থবির হয়ে দাঁড়িয়ে রইলেন। তবে কি দিন সত্যি বদলাচ্ছে? তার চাবুকের কষাঘাতে কি বউঝিরা আর থরহরিকম্প হবে না? ব্রজ, তুমি কি পাগল হলে? গুরুজনদের সাথে কথা বলার সব শিক্ষা দীক্ষা লোপ পেয়েছে দেখছি। ছেলেকে আঘাত হেনে সোজা করতে চাইলেন রায় বাহাদুর। পরম যত্নে মায়ের মাথাখানি মেঝেতে রেখে উঠে দাঁড়ালো ব্রজ। ধীর পায়ে এগিয়ে গেল বাবার দিকে। চোখে আগুন ঝরছে অথচ গলায় বরফ। আপনার সাথে হিসেবটা আমার বাকি আছে বাবা এখনো। কড়াই গণ্ডায় মিটিয়ে নেব, চিন্তা করবেন না। আমার মায়ের প্রতিটি রক্তবিন্দুর হিসেব আপনাকে দিতে হবে, না হলে আমি ছেলে হয়ে আপনার নামে অভিযোগ আনব এবং বিচারের কাঠগড়ায় আপনাকে টেনে নিয়ে যাব। ঠিক যেমনি আজ আপনি আমার মাকে টেনে নিয়ে গেছেন মৃত্যুর দোরগোড়ায়। অসভ্য অর্বাচীন ছেলের নামে জলজ্যান্ত কলঙ্ক তৈরি হয়েছে তুমি ব্রজ। আমার মুখের ওপর কথা বলার সাহস তোমার হয় কি করে? নিষ্ফল ক্রোধে ছেলের দুই কাঁধ লোহার সারাশির মতো চেপে ধরলেন রায় বাহাদুর দুই হাতে। তখনও বোঝেননি যে রোজ মুগুর ভাজা ব্যায়াম করা নবযৌবনের সাথে তিনি পেরে উঠবেন না। পিতার বজ্র মুষ্টি ব্রজ অনায়াসে নিজের কাঁধ থেকে এক ঝটকায় সরিয়ে দিয়ে হিস হিসিয়ে বলে উঠল, শিক্ষার কথার যেই বলুক আপনি বলবেন না। নিজের সহধর্মিণীকে, নিজের সন্তানের মাকে যে মানুষ এইভাবে অত্যাচার করে তাকে তো আমার মানুষ বলতে ইচ্ছে করে না। আপনার অনেক কুকীর্তির কথা আগেও আমার কানে এসেছে, কিন্তু মা কখনো নিজে হতে আমাকে কিছু জানতে দেননি। যদি দিতেন তাহলে আজ আপনাকে এতটা বাড়ার সুযোগ আমি দিতাম না। আর লজ্জা করছে আমার ভাবতে যে আমি আপনার ঔরসজাত সন্তান। কিন্তু আমার জন্মের ওপর তো আমার হাত নেই, কিন্তু আপনাকে আটকানোর ক্ষমতা আমার কিন্তু আছে বাবা। ভুলে যাবেন না, আপনার ওই সাধের রায় বাহাদুর খেতাবটি আমার একটি কলমের খোঁচায় সরকার বাহাদুর ফিরিয়ে নিতে বাধ্য হবে। কি বললে ব্রজ? এত দূর সাহস, এত দূর কুশিক্ষা হয়েছে তোমার ওই ডাইনি মেয়ে মানুষের কবলে পড়ে? বেতের বাড়ি কি তোমাকেও চুপ করাবে? দাঁতে দাঁত পিষিয়ে ছেলেকে সিংহ গর্জনে শাসন করতে উদ্যত হলেন রায় বাহাদুর।
আর একটিও মন্দ কথা যদি আপনি বলেন আমার মায়ের সম্পর্কে, তাহলে কিন্তু আমি মায়ের শিক্ষা এবং আপনার সাথে আমার সম্পর্ক দুটোই ভুলতে বাধ্য হব। তার ফল কিন্তু ভালো হবে না। হাত আমিও তুলতে পারি, কিন্তু আমার রুচিবোধ আমাকে আজ আটকাচ্ছে। নিজের স্ত্রীকে কেনা সম্পত্তি ভেবে যে অত্যাচারের নমুনা আপনি দেখালেন, নিজে ভেবে দেখুন আপনি পুরুষ তো দূর, মানুষই নন। আপনি আমাকে কি নীতি কথা শেখাবেন? তবে আমার মায়ের যদি কিছু হয় রায়বাহাদুর সাহেব, কোমরে দড়ি পরিয়ে জনসমক্ষে আপনাকে আপনারই বাড়ি থেকে টেনে বের করার ব্যবস্থা আমি করব। কথাটা মনে রাখবেন। খুড়িমা, লোক ডাকলেন। রায়বাহাদুরকে এক কথায় নস্যাৎ করে ব্রজ বাসন্তীবালার দিকে ফিরল। আসছে ব্রজ, আমি ডাক পাঠিয়েছি, আর লক্ষ্মী দৌড়েছে কবরেজ মশাইয়ের বাড়ি। তাকে একদম সঙ্গে করে নিয়ে তবে সে মুখ হবে। এখন ভগবান করুন দিদির যেন কিছুটি ক্ষতি না হয়। মুখে আঁচল চাপা দিয়ে হু হু করে আবারও কেঁদে উঠলেন বাসন্তীবালা। স্বামীর শাসন তার ললাটেও জুটেছে, তবে এত ভয়ঙ্কর রূপ তা কোনোদিন নেয়নি। ও ব্রজ, বাবা মার বলছি, মিছে তুই বাবার ওপর। মাধবীলতার স্পর্শে শিউরে উঠে ছিটকে দুহাত সরে গেল ব্রজ। ছোবে না পিসিমা আমাকে, খবরদার ছোবে না। তুমি ছুলে আমার নরকেও জায়গা হবে না। তুমি নিজে একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের এই নিষ্ঠুর নির্যাতন চোখের ওপর দাঁড়িয়ে দেখলে, নাকি আগুনে ঘি ঢালার কাজটা তোমারই? ছি, ভাবতেই ঘেন্নায় আমার সারা শরীর গুলিয়ে উঠছে যে আমি শুধু এই রকম একজন অমানবিক পশুর সন্তান শুধু নই, তোমার মতো এক নারীর সাথেও আমার রক্তের সম্পর্ক আছে। কতবার গঙ্গা স্নান করলে এই জীবনে আমার এত পাপ ধুয়ে মুছে যাবে আমি জানি না। ব্রজ ধরা গলায় শূন্য দৃষ্টিতে পিসিমার দিকে তাকিয়ে বলল। পাংশু মুখে নীরব হলেন জাদ্রেল মাধবীলতা। শরীরের সমস্ত রক্ত ব্রজর উচ্চারিত প্রতিটি শব্দ যেন শুষে নিল। রায়বাহাদুরের প্রাণবায়ুও যেন কেউ কেড়ে নিয়ে গেল যখন দেখলেন তারই ছেলের হুকুমে তারই আজ্ঞাবহ অধীনস্থ চাকরের দল এসে ঘরখানি দখল করল। মাকে ওঠাতে হবে, একটু সাহায্য করতে হবে তোমাদের। ব্রজর অসহায় অনুরোধের উত্তরে রায়বাহাদুর স্তম্ভিত হয়ে দেখলেন, আপনি সরুন দাদা ঠাকুর, বড় বৌদিদিকে আপনার ঘরে আমরা নিয়ে যাচ্ছি বলে চারজন কমলার ভুলুণ্ঠিত অসার দেহখানি তুলে নিয়ে চলল। কমলার আঁচল লুটিয়ে পড়ল মাটিতে, তার শরীর নিঃসৃত রক্ত পুঞ্জীভূত হয়ে শ্বেত পাথরের মেঝেতে রক্তপদ্মের ন্যায় ফুটে উঠল। কঠিন চোখে একবার বাবা, পিসি আর খুড়োকে দেখে নিয়ে ব্রজ মায়ের আঁচলখানি তুলে ধরে এগিয়ে গেল নিজের ঘরের দিকে। কবিরাজ মশাই এসে গেছেন ব্রজ, আর এখানে অহেতুক সময় নষ্ট করিস না। বাসন্তীবালাও পা বাড়ালেন, তবে তার আগে নির্মম দৃষ্টির কষাঘাত করে গেলেন মূর্তির মতো দাঁড়িয়ে থাকা তিনটি ঘৃণ্য প্রাণীকে, যার মধ্যে একজন তার স্বামী। ঘৃণায় মুখ বিকৃত হয়ে উঠল তার। জ্বরে পুড়ে যাচ্ছে সমস্ত দেহ। যন্ত্রণায় বেহুশ কমলার নাড়ি পরীক্ষণ করতে করতে কবিরাজ মশাইয়ের মুখে দুশ্চিন্তার ঘন কালো মেঘ জমল। পায়ের কাছে দাঁড়িয়ে থাকা বাড়ির ছোট বউটি অর্থাৎ বাসন্তীবালার উদ্দেশ্যে বললেন, ছোট বৌমা, একখানি বাটিতে ঈষদুষ্ণ জল ও একখণ্ড পরিষ্কার কাপড়ের ব্যবস্থা করো শীঘ্র। ক্ষতস্থান এভাবে বেশিক্ষণ ফেলে রাখাটা ঠিক নয়। রক্তে বিষ ছড়িয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। আমি ততক্ষণ ওষুধ তৈরি করি। আগে কবরেজ মশাই, এক্ষুনি করছি। লক্ষ্মী, এই লক্ষ্মী, যা, কবরেজ মশাই যা যা বললেন ঠিক ঠিক করে গুছিয়ে নিয়ে আয়। বাসন্তীবালা উদ্গত অশ্রু কোনো রকমে সংবরণ করে লক্ষ্মীমণিকে আদেশ করলেন। তারপরে ব্রজর পাশে গিয়ে মাথায় হাত রাখলেন। সেই স্নেহর স্পর্শে কোথাও যেন প্রাণের সঞ্চার হলো ব্রজর পাথরের মতো শরীরে। এই স্নেহ স্পর্শ ঠিক এভাবেই মাথায় হাতকানি রাখতেন তিনি। সেই মা আজ রক্তাক্ত, যন্ত্রণা ক্লিষ্ট দেহে অচেতন হয়ে পড়ে আছেন। ব্রজ জানে না মায়ের কতখানি ক্ষতি হয়ে গেছে। ব্রজ জানে না মায়ের চোখ দুটি আর খুলবে কিনা। ওই কোমল তনু যে প্রচণ্ড অত্যাচারে জর্জরিত হয়ে আজ শয্যা নিয়েছে, তার কোনোদিন ঠিক হবে কিনা। মা, মা, তুমি একটি বারের মতো চোখ খোলো। মা, ছেড়ে যেও না আমাকে। আমি তোমাকে নিয়ে চলে যাব এখান থেকে। চাই না আমার এই প্রাসাদ, পয়সা করি কিচ্ছু লাগবে না। শুধু তুমি একবার চোখ মেলে তাকাও।
নিঃশব্দ আকুতির সাথে ব্রজর মধু রঙের চোখ দুটি থেকে টপ টপ করে ঝরে পড়ল হৃদয় বিদীর্ণ করা হাহাকার। কমলার আলতা রাঙা পা দুটির ওপর। কমলা সুন্দরী তখন চেতন অবচেতন জীবন মৃত্যুর সন্ধিস্থলে দাঁড়িয়ে আছেন। এক অদ্ভুত ঘোর লাগা বিস্ময়ের দুনিয়াতে তিনি যেন মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছেন। সেই দুনিয়াতে শুধু আলো, জ্যোতির্ময় এক অবয়ব থেকে ঠিকরে আসছে লক্ষ হীরের দ্যুতি। চুম্বকের মতো সেই জ্যোতি কমলাকে আকর্ষণ করছে নিজের দিকে। আর জীবনে প্রথম কি এক অনাবিল আনন্দের জোয়ারে ভেসে কমলাও এক পা করে এগিয়ে যাচ্ছেন সেই জ্যোতির উৎসের দিকে, যেখানে স্তব্ধ হয়ে থমকে দাঁড়িয়েছে তার জীবনের সব দুঃখ, গ্লানি, হতাশা, অপমান, অবিচার, অত্যাচারের কলঙ্ক মাখা অধ্যায়গুলি। মাথা নত করে একটু একটু করে দূরে সরে যাচ্ছে তার চেনা পিশাচ সম মানুষের মুখগুলি। ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে তার জাগতিক সুখ দুঃখ বোধ। শুধু কোনো এক জাদুঘরের রূপকথার রাজ্যে আলোর ঝর্ণার মধ্যে আলো মাখা পথ দিয়ে তিনি এগিয়ে চলেছেন সেই ভিন দেশে। ঠিক এমনই এক মাহেন্দ্রক্ষণে বহু দূর থেকে তার কানে ভেসে এলো খুব চেনা কারোর কাতর কণ্ঠস্বর। কেউ যেন পেছন থেকে ডাক দিল মা বলে। কেউ যেন আঁকড়ে ধরে রাখতে চাইছে তার এই পৃথিবীর বুকে। কেন জানি না সিক্ত হয়ে উঠেছে তার পায়ের পাতা। মরে যাওয়া অনুভূতির দরজায় ঘা মারছে কারোর করুণ আরতি। আবারও শুনলেন সেই মা ডাক। উফ! অসহ্য যন্ত্রণায় কোকিয়ে উঠে কান চাপলেন। ফিরতে চান না তিনি, তবু ওই ডাক, ওই মা ডাক তাকে টেনে নিয়ে যাচ্ছে আবারও তার ছেড়ে আসা দুনিয়াতে। যে জীবন তিনি হেলায় ফেলে এসেছেন, যে জীবনে ফেরার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার, কিন্তু ঈশ্বর স্বয়ং যে সম্পর্কে সৃজন করেছেন সেই সম্পর্কের ডাকে সাড়া না দিয়ে কি করে থাকতে পারেন তিনি? স্বেচ্ছায় সন্তানের জন্য মরতেও রাজি থাকা মা সন্তানের অশ্রু সজল আকুতির কাছে পরাজয় স্বীকার করে ফিরে এলেন আরও একবার। ধীরে ধীরে চোখ মেলে চাইলেন কমলা সুন্দরী। মাতৃ সম্বোধনের সামনে মৃত্যুও হার মানল। ব্রজ! মায়ের ক্ষীণ কণ্ঠস্বরে চমকে তাকিয়ে ব্রজ দেখল মায়ের চোখ অর্ধেক খোলা কিন্তু ভাষাহীন। বেত্রাঘাতে নীল হয়ে যাওয়া ঠোঁট দুটি কাঁপছে থরথর করে। মা, বলো বলো, কি রকম বোধ করছো? এই তো আমি, ওই যে খুড়িমা। কবিরাজ মশাই ওষুধ দিয়েছেন মা, তুমি ঠিক ভালো হয়ে যাবে। আমার জন্য ভালো হতে হবে তোমাকে মা, শুনছো? শুনতে পাচ্ছো আমার কথা? অস্থির ব্রজ এক প্রকার ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে, ঠিক শৈশবে যেমন করত। তখন মা দু হাতে আগলে রাখতেন ছেলেকে, কিন্তু আজ কমলার নির্জীব হাত পড়ে রইল এক পাশে। বাবা ব্রজ, মাকে এখন আর ডেকো না। জ্ঞান যখন অল্পক্ষণের জন্য হলেও ফিরেছে, তখন আশার আলো আছে বইকি। ওষুধের প্রতিক্রিয়া হবে। বড় বৌমা এখন ঘুমোবেন, প্রায় অজ্ঞানের মতোই ঘুমোবেন, কারণ জ্ঞান ফিরলেই শারীরিক যন্ত্রণা অসহনীয় হয়ে উঠবে। চোট তো কম নয় সারা শরীরে। ছোট বৌমা, তোমাকেই বলে যাই, এই যে মলম আর প্রলেপ তৈরি করে দিয়ে গেলাম, তা আস্তে আস্তে হালকা হাতে ক্ষতের জায়গায় লাগিয়ে দেবে। শুকিয়ে গেলে গরম জলে পরিষ্কার কাপড় ভিজিয়ে ক্ষতস্থান মুছে আবার লাগাবে। ব্রজ, এই 3 রকম ওষুধ দিলাম, দাগ করে দিয়েছি। প্রতি 2 ঘন্টায় 1 দাগ করে ওষুধ দেবে মাকে, সাথে ঠিক 2 থেকে 3 ফোঁটা জল। দেখো জলের মাত্রা যেন বেশি না হয়। বিশেষ খেয়াল রাখবে। আমি কিছুক্ষণের জন্য বাড়ি যাচ্ছি, সেরকম কিছু বুঝলেই খবর পাঠাবে। বহুদিনের বয়োজ্যেষ্ঠ কবিরাজ মশাইটি সবই জানেন। এই পরিবারটির সাথে এরকম অভিজ্ঞতা তার আগেও হয়েছে, তাই তিনি সুকৌশলে কি করে হলো, কেন এত আঘাতের চিহ্ন সারা শরীরে, এই প্রশ্নগুলো প্রথমেই এড়িয়ে গিয়েছেন। শুধু মনে মনে কমলার আরোগ্য কামনা করে ব্রজর কাঁধে হাত রেখে তার দিকে তাকিয়ে কথাগুলি বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার বৃদ্ধ চোখ দুটি আরো কতকাল যে এই অত্যাচারের সাক্ষী হয়ে থাকবে তা ভাবতে ভাবতে ব্রজ মায়ের মাথার কাছে বসে কপালে আলতো করে হাত রাখলো। হৃদয়ে যে তোলপাড় চলছে সেটা কিছুটা হলেও প্রশমিত হলো, কিন্তু মনের কাটাছেঁড়া, তার হিসেব কে মেলাবে? মনের ওপর তো কারোর জোর নেই। সেখানে যে ক্রোধের আগ্নেয়গিরি ফেটে পড়ার উপক্রম হয়েছে, তার কি হবে? ব্রজর মনে হলো ভেঙে গুড়িয়ে দেয় এই বাড়ি, যা কিছু আছে হাতের নাগালে আছড়ে চূর্ণ বিচীর্ণ করে দেয়, অন্তরিক্ষে ছড়িয়ে দেয় তার বর্তমান মানসিক ঝঞ্ঝার বার্তা। আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে ইচ্ছে করছে এই পাপ পুরি। সেই বহ্নিতে জ্বলে পুড়েই হয়তো রচিত হবে একটা পাপ শূন্য শুদ্ধ দিন। মার্তুণ্ডের ন্যায় হয়তো তবেই পূবের আকাশে দেখা দেবে সেই কাঙ্ক্ষিত জীবনের প্রথম জন্মলগ্ন, যা মন ভরে প্রাণ ভরে দেখবে ব্রজ ও তার মা। তবে তার আগে ব্রজ জানে তাকে নৃশংস হাতে নারকীয় ধ্বংসলীলায় নামতে হবে।
তার বাবার পাপের প্রায়শ্চিত্ত তাকেই তার বাবার হাত ধরে করাতে হবে। বাবাকে পাপের বোঝা থেকে মুক্তি দেওয়া তো সন্তানের কর্তব্যের মধ্যেই পড়ে। বাসন্তীবালা এত ঝড়ের মাঝেও লক্ষ্য করেছেন ব্রজর নৈঃশব্দ, চিন্তা বেড়েছে, সদাহাস্য মুখ। একটু লাজুক ছেলেটির একই পরিবর্তন ঘটল। তার সামনে যে কঠিন টান টান শক্ত পেশি মুখে বসে আছে সে তার চেনা ব্রজ নয়। যার মধু রঙের চোখে সর্বদা মায়া মমতা দেখেছেন সেখানেই ধকধক করে জ্বলতে দেখছেন রোষানল। ব্রজর দিকে পা বাড়াতে যাবেন ঠিক এমনি সময়, ও বড় বউ, বলি আছিস কেমন লা? আমি এই বুড়ো হারে কি আর পারি, তাও বলি যাই একটিবার দেখে আসি গে। তা কি এমন হলো বাপু যে একেবারে কবরেজ মশাইকে খবর দিতে হলো? মাধবীলতা প্রবেশ করলেন, খানিকটা যেন তদন্ত করার অছিলাতেই যে জল কতদূর গড়িয়েছে। ভাইপোটির মনের খবর নেওয়াটাও তার আসার আরেক প্রধান কারণ। জানতে হবে তো তাদের আসন কতটা টলেছে, কতটা আঁচড় লাগার সম্ভাবনা আছে তাদের গায়ে। বেরিয়ে যাও, ব্রজ হিমশীতল কণ্ঠে উচ্চারণ করল, ঠিক দুটি শব্দ। কি কইলি ব্রজ? বলি এমনি কি হয়েছে তোর মায়ের যে আগে কখনো হয়নি, তাই বলি এমনি ধারা ব্যবহার করবি তুই? বেয়াদবি করেছিল, তোর বাপ শাসন করেছে, মিটে গেল, তা নিয়ে একেবারে ওপরের জল নিচে আর নিচের জল ওপরে করছিস কেন বল দিকি? ব্রজ কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল পিসিমা নামের সাদা থান পরিহিত মানুষের আকারে একটি প্রেত প্রতিমার দিকে। তারপরে যা মুক্ত তীরের মতো এসে দাঁড়ালো মাধবীলতার সামনে। তার গরম নিঃশ্বাসের হলকায় কুঁকড়ে গেলেন দাপুটে মাধবীলতা। এক্ষুনি এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যাবে তুমি। আমার মায়ের দৃশ্যিমানায় যেন তোমাকে না দেখতে পাই। তোমার এই পাপে পচা গলা শরীরের ছায়াও যেন না পড়ে আমার মায়ের ওপর। শেষবারের মতো বললাম তোমাকে, এর পরেও যদি এই ঘরের আশেপাশেও তোমাকে দেখি, মায়ের দেওয়া শিক্ষার ওপরে উঠে কথা বলবে আমার বাবার রক্ত। যে বিষ রক্ত বইছে আমার ধমনীতে তা কথা কইবে। পরিণামটা ঠিক কি হবে তা কিন্তু আমিও জানি না। বেরিয়ে যাও, যাও বলছি। ব্রজর গগনচুম্বী হুঙ্কারে কেঁপে উঠল পুরো বাড়ি, আর শুকনো পাতার মতো কেঁপে উঠলেন মাধবীলতা। পায়ে পায়ে পিছিয়ে গেলেন। সামনে রাগে ফুঁসতে থাকা শপথের ন্যায় ব্রজর চোখের সামনে থেকে পালিয়ে বাঁচাটাই তখন একমাত্র উদ্দেশ্য। দৃশ্যটির এই অঙ্কের নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইলেন বাসন্তীবালা। হাত পা তারও ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে। শুভ বুদ্ধি আর চেতনা কি তবে বিষাক্ত রক্তের কাছে হার মানবে? কমলার আঘাত জর্জরিত শরীর কি তবে সত্যি কমলারই শিক্ষাকে মিথ্যে প্রমাণ করে জিতিয়ে দেবে এই বংশের ধারাকে? দাদা ঠাকুর, একটা অতি নরম গলার আওয়াজে ব্রজ চমকে পেছনে ঘুরল। দেখল তার বাবার ছায়াসঙ্গী, বাড়ির সবচেয়ে পুরনো চাকর জয়রাম করজোড়ে নতমস্তকে তার সামনে দাঁড়িয়ে আছে। জয়রাম কাকা, আপনি এখানে? বড় বৌমা কেমন আছেন দাদা ঠাকুর? কম্পিত ওষ্ঠে প্রশ্ন করল জয়রাম। কমলাকে প্রায় বালিকা বয়স থেকে দেখে দেখে সে অভ্যস্ত। পেটের দায়ে রায় বাহাদুরের চাকরিখানা করে বটে, তবে মনিবের সব গুণপনার খবরও সে রাখে। ছায়া সঙ্গী কিনা মনে মনে ঘৃণা করলেও মাসান্তে নিজের পরিবারের কথা ভেবেই রায় বাহাদুরের বহু অন্যায় অত্যাচার সে নীরব দর্শক হয়েই দেখেছে। প্রতিবাদের ভাষাটাই যে রূপোর ভারে চাপা পড়ে গেছে, সেখানে শুধু দিনের আলোর মতো সত্য হলো আর্থিক অনটন। কিন্তু এইবারটা অন্যরকম। কমলাকে আগেও দেখেছেন স্বামীর কাছে নিগৃহীতা হতে। সেই নিগ্রহের পথে বাধা কেউ কখনো হয়ে দাঁড়ায়নি, বরং মাধবীলতা আগুনে কর্পূর ঢালার কাজটা সুনিপুণ হাতে করতেন। ফাঁক থাকার জো ছিল না কোথাও। কিন্তু এবার রায়বাহাদুরের একমাত্র আদরের পুত্রই পিতার বিরুদ্ধে মায়ের জন্য রুখে দাঁড়িয়েছে। সাহসী সাহস যোগায় ব্রজর এই প্রতিবাদ। তাই রায়বাহাদুরের বহু নারকীয় পাপের সাক্ষী হয়ে থাকা মুখ ও বধির জয়রামের মুখেও ভাষা জুগিয়েছে। আসুন না কাকা ভিতরে, মা সবে একটু ঘুমিয়েছে। ব্রজ মায়ের মাথার কাছে থেকে উঠে দাঁড়িয়ে বলল। পায়ে পায়ে এগিয়ে এলো জয়রাম। কমলার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে নিল। টপ টপ করে চোখ থেকে জল ঝরে পড়তে লাগলো লাল মেঝেতে। ওই সোনার বর্ণ বৌমার কি হালটাই না হয়েছে। বিছানার সাথে মিশে গেছে দেহখানা। বৌমার জন্যই লক্ষ্মী অচলা হয়ে আছেন আপনাদের বাড়ি, আর সেই লক্ষ্মীকেই কিনা এমন নির্দয়ভাবে ছেঁচেছে। জয়রাম, তুমি যাও, হঠাৎ তোমার খোঁজ পড়লে তুমি বিপদে পড়বে। ঘরে ঢুকলেন বাসন্তীবালা।
হ্যাঁ ছোট বৌমা, আমি যাই। বড় বৌমাকে দেখার জন্য পেরান কাঁদতেছিল, তাই হাকুপাকু করে ছুটে ছিনু। দাদা ঠাকুরকেও একটা ধন্যবাদ দেওয়ার ছিল। বেশ করেছেন, উচিত কাজ করেছেন দাদা ঠাকুর। এটুকুই কইতে ছিনু। তা দাদা ঠাকুর, কোনো কিছুর দরকার পড়লে মাঝরাত্রির হলেও আমাকে ডাক পাঠাবেন। ছোটবেলায় লাঠি খেলা, কুস্তি সবই শেখা আছে। আপনার প্রয়োজনে আবার বুড়ো হাড়ে ভেলকি দেখাতে পারি। আপনার কাজে লাগলে এই জীবনের খানিক পাপ লাঘব হবে। ধুতির খোঁটায় চোখ মুছে জয়রাম ঘর ছেড়ে বেরিয়ে গেল। ব্রজ, সে বিকেলের চায়ের পর তো দাঁতে কাটিসনি কি ছুটি? দুটি মোয়া দি তোকে, নাকি সরে নাড়ু বানিয়েছিল দিদি, তাই এনে দি বরং, তুই খা। সস্নেহে বাসন্তীবালা ব্রজর রুক্ষ চুলে হাত বুলিয়ে দিলেন। খুড়িমা, মা ভালো হয়ে যাবে তো? জ্বরটা যে ছাড়ছে না মোটে। খুড়িমার দিকে অসহায় দৃষ্টিপাত করলো ব্রজ। নিজের পরিবার, সমস্ত পৃথিবীর সাথে যুদ্ধ করতে সে রাজি, কিন্তু ভাগ্যের সামনে যে অস্ত্র ত্যাগ করতেই হয়, বিনা আপোষে নত মস্তকে মেনে নিতে হয় ঈশ্বরের বিধান। সেই লড়াইটা চালাবে কেমন করে ব্রজ, যদি ঈশ্বরই তার বিপক্ষে গিয়ে দাঁড়ান? 3 রাত্রির সবে কেটেছে ব্রজ। কবরেজ মশাইয়ের ওপর আর একটু ভরসা আমাদের করতে হবে। আর তুই কতদিন না খেয়ে না দে শরীর খারাপ করবি বাবা? এখন তো তোকে পাহাড়ের মতো শক্ত থাকতে হবে। এগোল এখানে মিটবে না ব্রজ, আমার মন বলছে। জানি খুড়িমা, আর এত সহজে গোল আমিও মিটতে দেব না। হিসেব বেশ কিছু বাকি আছে আমার, সেটা বুঝে নিতে হবে তো। ক্ষণপ্রভার ক্ষণিক আলোকের মতো পুরনো দিনের নরম কোমল ব্রজ বর্তমানের হিমশীতল কঠিন ব্রজর মধ্য থেকে ক্ষণিকের জন্য দেখা দিয়েই আবার মেঘের আড়ালে মুখ লুকোলো। কি আশ্চর্য পরিবর্তন ছেলেটার ওই একটা রাতে! বাসন্তীবালা মনে মনে বলে উঠলেন, বড়বাবু এদিক পানে আসতেছেন গো ছোট বৌদি, সঙ্গে পিসিমাও পেড়ায় উঠতে উঠতে আসতেছে তেনার সাথে। কি লঙ্কা কাণ্ড বাঁধাবে বলো তো আবার? লক্ষ্মীমণির আর্তনাদে চমকে উঠলেন বাসন্তীবালা। কি বিপদ! হে ঠাকুর, এখন কি হবে? শুকনো মুখে ব্রজর দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে দেখলেন চাবুকের ঘায়ে সোজা হয়ে দাঁড়ানো জেদি ঘোড়ার মতো ঘাড় টান টান করে দাঁড়িয়ে আছে ব্রজ। চোখ দুটি তার নিজস্ব রং খুইয়ে ধক ধক করে জ্বলছে। অত জোরে কথা বলছো কেন? দেখছো না মা ঘুমিয়ে আছে? সরীসৃপের মতো ক্লেদাক্ত ঠান্ডা কিছু একটা যেন মেরুদণ্ড বয়ে নেমে গেল বাসন্তীবালার ব্রজর কণ্ঠস্বর শুনে। লক্ষ্মীমণিও 2 হাত দূরে মুখ নিচু করে ত্রস্তে পিছু হটল, আর দরজায় দেখা দিলেন রায় বাহাদুর স্বয়ং। হাতে সেই সরু ছড়ি, সোমরসে সিক্ত ঠোঁট ও গলা, গা থেকে গন্ধ তেল, আতর ও বেলজুয়ের সুবাস বলে দিচ্ছে কোথা থেকে আগমন ঘটল এই অসময়ে পুত্রের কক্ষে স্ত্রীকে দেখতে। এক অপরিসীম লজ্জা ঘিরে ধরল তার ভাতৃবধূটিকে, আর সমধিক ঘৃণা ও আক্রোশে নাকপাশে বেষ্টন করল তার পুত্রটিকে। আপনি এখানে কেন? ব্রজ এগিয়ে গেল পিতার সম্মুখে। দেখতে এলাম কেমন আছে তোমার মা। আমার বিয়ে করা বউ বলে কথা, দেখতে আসবো না? আমারই বাড়ি, আমারই লোকজন দিবারাত্রির সেবা করছে, আর আমার আসার হুকুম নেই? তুমি কোথাকার নবাবজাদা এসেছো যে আমি তোমার হুকুমে চলবো? হ্যাঁ? এক ধাক্কায় ব্রজকে সরিয়ে নিজের শায়িতা স্ত্রীর দিকে এগিয়ে গেলেন। হাতের ছড়ির ডগাখানা দিয়ে কমলার মুখ থেকে ঘাড় গলা হাত একবার ছুঁয়ে দেখলেন, তারপরে ঘুরলেন পুত্রের দিকে। আজকেই ওকে আমার ঘরে নিয়ে যাওয়া হবে। আমার বিয়ে করা মেয়ে মানুষ, মানছি তোমার মা, কিন্তু রাত সে কাটাবে আমার মানে নিজের স্বামীর ঘরে। ওরে জয়রামকে খবর দে, তুলে নিয়ে যাক মগিকে আমার ঘরে। ও কাল সকালে ওসব জ্বর জ্বালা বাপ বলে পালাবে। ন্যাকাপনা দেখানো হচ্ছে এখানে, চোখ উল্টে শুয়ে থেকে শুতে হলে আমার সাথে শুবি চল। নিজের ভাতারের ঘর ছেড়ে সমর্থ ছেলের ঘরে থেকে কাজ নেই। জয়রাম, সুরের বাচ্চা কমেনেকার, কোথায় গেলি? কটূক্তি করে হুঙ্কার ছাড়লেন রায় বাহাদুর। তার কুশ্রী ইঙ্গিতে বাসন্তীবালার সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। এক হাতে ঘোমটা ও অন্য হাতে পালঙ্কের বাজু শক্ত করে ধরে নিজেকে স্থির রাখলেন। জয়রাম কাকাকে ডাকুন। ব্রজ যে কখন নিঃশব্দে কমলার সামনে দাঁড়িয়ে তাকে বাবার কুদৃষ্টি থেকে আড়াল করছে রায় বাহাদুর নিজেও বোঝেননি।
যখন দেখলেন ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে সমনের মতো, চমকে তাকালেন। চোখ সরু করে ছেলেকে জরিপ করে বললেন, তুমি কিছু বলছো নাকি? বলছি ডাকুন জয়রাম কাকাকে। কেন হে, তোমার কিসের এত অস্থিরতা? মাতৃভক্তি উবে গেল তীর রাত্রিরে? এই মেয়ে ছেলেগুলোই অমন ধারার হয় বুঝলে, বেশি আদর আদিক্ষেতা এরা বোঝে না। নরমে গরম রাখতে হয়, শাসন করতে হয়, আর সোহাগের সময়ও মাথায় চড়তে দেবে না কখনো। বিয়ে শাদী হোক, আমি বুঝিয়ে দেবক্ষণ। চক্রান্ত সুলভ গলায় কথাগুলো বলে অট্টহাস্যে ফেটে পড়লেন ব্রজর পিতা। নেশাগ্রস্ত ছিলেন বলেই বোধহয় পুত্রের মুখের তীক্ষ্ণ কঠিন ভাবখানি পড়তে ভুল করলেন। চোখ থেকে গলগল করে ঠিকরে আসা ঘৃণার ঝাপটাও তার গায়ে লাগলো না, কিন্তু তার দিদিটি দূরে দাঁড়িয়ে লক্ষ্য করেছেন ভাইপোর মুখের প্রতিটি ওঠাপড়া। অতএব মাধবীলতার পোড় খাওয়া বুদ্ধি ও অভিজ্ঞতা তাকে ফের টেনে নিয়ে দাঁড় করালো ভাই ও ভাইপোর দ্বন্দ্বের মাঝখানে। ও রমেশ, চদিকিনি আমার সাথে, বলি কথা আছে। তা নয় এখানে এসে শিবের নাচ নাচতে বোম বোলাওয়ে। বুঝলি ব্রজ, তোর বাপের অবস্থাখানা ঠিক শিব ঠাকুরের মতো। সতী দেহত্যাগ করলেন, আর উনিও ছিষ্টি সংসার জ্বালিয়ে পুড়িয়ে একেবারে তছনছ করে দিলেন। তা বড় বউ এখন ৭০-এর মুখে ছাই দিয়ে ভালো আছে। সেদিন একটু শাসন করেছে কি করেনি তোর মাকে? এখন একদম শোকে তাপে বাইটা আমার হত বুদ্ধি হয়ে গেছে রে। ও রমেশ, চ আমার সাথে, কাল কথা কইতে আসিস বউয়ের সাথে। ভাইয়ের হাত ধরে এক প্রকার টানি মারলেন তার বড়দিদি, কিন্তু নেশা বড় সর্বনেশে জিনিস। আহ বড়দিদি, ছাড়ো আমাকে। আজ তোমাদের বড় বউকে আমার চাই। কুমুদের ঘর ছেড়ে উঠে যখন বাড়ি ফিরেছি, তখন এমনি এমনি রাতটা মাগনা কাটবে নাকি? বাড়িতে বিয়ে করা জোয়ান বউ থাকতে। একটা সাদা বিদ্যুৎ খেলে গেল কক্ষখানিতে, আর চকিতে ধরাশায়ী হয়ে মুখ থুবড়ে পড়লেন রায় বাহাদুর। মাথা ঠুকে যেতে এক ঝলক রক্ত এসে লাগলো ব্রজর সাদা পিরানে। হাতের আরেক ঝটকায় সে রক্তের দাগটি অবজ্ঞা ভরে ঘষে তুলে দিল ব্রজ। ধীর গতিতে দরজায় দাঁড়িয়ে থাকা জয়রামকে বলল, জয়রাম কাকা, এবার আপনার মালিককে তার আসল জায়গায় পৌঁছে দিয়ে আসুন। এখানকার কাজ ওনার ফুরিয়েছে। দাদা ঠাকুর, সঙ্গে আরো 4 জন চাকর এনেছি, ওরা ধরে নিয়ে যাক। আজ আর ওই পাপে পচা গলা শরীরটা ছুতে মন হচ্ছে না। আর আমার সংসার কি করে চলবে, আমার মা দুগ্গা ঠিক উপায় বের করবেন খন। আসি দাদা ঠাকুর। এই নে, বাগিয়ে ধর দিনি, আর নিয়ে গিয়ে শটান শুইয়ে দে ওনার ঘরের পালঙ্কে। তুই বাপের গায়ে হাত ওঠালি ব্রজ? দেশে দশে কে দেখেছে রে এমন ধারা অসৈরণ কাণ্ড? ওর বউ ওর নিয়ে যেতে চেয়েছিল, তুই কে যে আটকাবি? বলি ওই স্বামীর ঘরই তো করতে হবে তোর মাকেও। তখন কি করবি? কলকাতার নেকা পড়ার পাট তুলে এখানে বসে মা আগলাবি? দরজাটা ওইদিকে পিসিমা। আজ বাবা যে কোন স্তরের অশালীন অশ্লীল কথাগুলো বলে গেলেন, তাতে আপনার বিশেষ কিছু যায় আসেনি, কিন্তু জ্বলন্ত শীষের মতো আমার কানে ঢুকেছে। আর আমি কিভাবে আমার মাকে আগলাবো সেই ভাবনাটা আমাকে ভাবতে দিন। নিজের মান নিজের কাছে জানেন তো, তাই আমি আর কিছু বলার আগে চলে যান। চলে যান বড়দিদি, যুগ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, আর সেই পাল্টে যাওয়া হাওয়া বদলে দেখবেন খড়কুটোর মতো উড়ে যাবেন না। তবে জমি আর আসন দুই আপনার টলমলো করছে। যান যান, দরজায় কুলু পেটে ভাইদের সাথে পরামর্শী করতে বসে যান। বাসন্তীবালার ক্ষুরোধার শ্লেষ হজম করতে না পেরে মাধবীলতাও ব্রজর ঘর থেকে যুদ্ধে হেরে যাওয়া সৈনিকের মতোই মাথা নিচু করে বেরিয়ে এলেন। পিছনে সার বেঁধে এসে দাঁড়ালো তার দাপুটে দজ্জাল, হাতে মাথা কাটা, দুর্মুখ কর্কশ দিনের বিগত ইতিহাস। আর মিলিয়ে যেতে লাগলো এক এক করে প্রতিটি মূর্তি। শুধু সামনে পড়ে রইল বয়সের ভারে নুজো, ভাইয়ের সংসারে পড়ে থাকা পরগাছার মতো, যার অন্তঃসার শূন্য অস্তিত্বটুকু শ্বাস নিয়ে ওই বেঁচে থাকতে হবে আদিম ইচ্ছের বশবর্তী হয়ে শুধু বেঁচে থাকে। সেই দলের প্রতিভু মাধবীলতা মনে মনে খানিকটা অনুধাবন করে ফেলেছিলেন যে তার দিন শেষ। মায়ের জ্বরটা তো কিছুতেই কমছে না খুড়িমা। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল যে। নিরাশ গলায় অসহায় দৃষ্টিতে ব্রজ তাকালো বাসন্তীবালার দিকে। আমিও তো প্রায় সেই কথাখানাই তোকে বলতে আসছিলুম বাবা। কবরেজ মশাইয়ের দেওয়া ওষুধ বোধ করি কাজ করছে না। দিদিও কেমন দিন দিন ঝিমিয়ে পড়ছে। তুই একটা যা হোক ব্যবস্থা কর বাবা। দিদির সুচিকিৎসা হচ্ছে না, এ আমি হলফ করে বলতে পারি। বাসন্তীবালা চোখে আঁচল দিলেন।
আমি ভাবছি খুড়িমা, আমি কাল কাক ভোরে কলকাতা যাই। আমাদের কলেজের ছাত্রাবাসের যিনি চিকিৎসক তাকে হাতে পায়ে ধরে যেমন করে হোক নিয়ে আসি। সদ্য বিলেত থেকে পাশ দিয়ে এসেছেন, মরা রুগী সারিয়ে তোলেন, ওষুধ যেন ডেকে কথা বলে ওনার হাতে। ওই ফেরিস সাহেবকেই নিয়ে আসি। ব্রজ এক প্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে দেখে বাসন্তীবালা আর দ্বিমত করলেন না। নিজের হাত থেকে দুখানি মোটা বালা খুলে ব্রজর হাতে দিয়ে বললেন, ওই সাহেব ডাক্তারকে যেভাবে পারিস নিয়ে আয় বাবা, ওনার দক্ষিণা স্বরূপ কিছু তো দিতে হবে। তুই কলকাতা পৌঁছে আগে এ দুটো কোনো মহাজনের গদিতে বিক্রি করবি, তারপর ওনাকে সব টাকা ধরে দিবি। পারবি তো? জলে ঝাপসা হয়ে এসেছে চোখ, বোধহয় দু এক ফোঁটা গড়িয়ে পড়ল মাতৃস্বরূপ খুড়িমার হাতে। বুঝে আসা গলায় জিজ্ঞেস করলো ব্রজ, কিন্তু খুড়িমা, তুমি গা থেকে গয়না খুলে দেবে, আর আমি এমনই অপদার্থ ছেলে যে। তুই তো আমারও ছেলেই ব্রজ, আর দিদির চিকিৎসায় এই পাপের টাকাই হোক আমি চাই না। আর ও আমার বাবার দেওয়া জিনিস, তোর খুড় মশাইয়ের দেওয়া নয়। তাও যদি তোর মানে লাগে, তুই যখন পাশ করে রোজগার করবি তখন নয় আমাকে আবার গড়িয়ে দিস। আমি আনন্দে গর্বে সকলকে বলবো যে আমার ছেলে দিয়েছে। নে আর কথা বাড়াস নে, কাল সকালে রওনা হ। ব্রজ মনে প্রাণে বুঝলো কেন নারীকে শক্তি আর শান্তির রূপ বলে অভিহিত করা হয়। প্রতিটি নারীর মধ্যেই একজন মা থাকেন, যিনি প্রকৃত অর্থে সন্তানকে 10 হাতে আগলে রাখেন। তার কোমল মাতৃ হৃদয়ে সন্তানের দুঃখ যন্ত্রণা শেলের মতোই বেঁধে। ব্রজ আজ সেই সনাতনী মাতৃমূর্তি চাক্ষুষ করলো বাসন্তীবালার মধ্যে। শব্দ যেখানে নিজেই ভাষাহীন স্তব্ধ হয়ে দাঁড়ায়, অপ্রয়োজনীয় মনে হয় কোনো প্রকারের কৃতজ্ঞতা স্বীকার, ঠিক সেই রকমের অতলান্ত গভীর অন্তরের শ্রদ্ধা ও অশ্রুতেই মনে মনে অঞ্জলি নিবেদন করলো তার বহুদিনের চেনা সেই অতি পরিচিত নারীটির উদ্দেশ্যে। মাথার কাপড়টা ঠিক করে ঘর থেকে বেরোতে গিয়ে বাসন্তীবালার মনে হলো তিনি যেন দেখলেন একটি ছায়ামূর্তি হঠাৎ সরে গেল। মনটা তৎক্ষণাৎ কু গেয়ে উঠল। কেউ কি তবে আড়ি পেতে শুনছিল? ঠিক দেখেছেন নাকি মনের ভুল? কিন্তু তিনি যে স্পষ্টই দেখলেন কাউকে। দ্রুত পায়ে কক্ষের বাইরে এসে চারপাশে দেখলেন, কই কেউ তো নেই। তাহলে কি মনে হতে আরেকবার এলেন ব্রজর কক্ষে। হ্যাঁ রে ব্রজ, তুই কাল গেলে ফেরিস সাহেবকে নিয়ে কবে নাগাদ ফিরবি বাবা? দিন তিনেক তো লাগবেই খুড়িমা, এই কটা দিন আপনি মায়ের কাছ ছাড়া হবেন না কিন্তু। তাই তো শুধোতে এলুম, তুই নিশ্চিন্তে মনে যা, আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমি দিদিকে আগলে রাখবো। বাসন্তীবালা বলি বলি করেও ব্রজকে বলে উঠতে পারলেন না তার সন্দেহের কথা। নিজের কক্ষে এসে দৌড় দিয়ে প্রথমেই একখানা পত্র লিখলেন নিজের বাবা ও দাদাকে, বাড়ি বর্তমান পরিস্থিতি সবিস্তারে জানিয়ে ও শেষে তার সন্দেহের কথাখানি প্রকাশ করে একজন বিশ্বস্ত লোকের বন্দোবস্তের অনুরোধ করলেন। কিন্তু পাঠাবেন কি করে? মনে পড়ল জয়রামের কথা। জয়রাম দিদিকে শ্রদ্ধা করে, ভাসুর ঠাকুরের লোক হলেও বেইমানি করবে না। কিন্তু সে জয়রামকে খবর দিতে হলেও তো তাকে যেতে হবে বারবাড়িতে। কিন্তু পত্রখানি পাঠানো যে ভীষণ দরকার। অগত্যায় একটি কালো শালে নিজেকে আপাদমস্তক ঢেকে বাসন্তীবালা চললেন বারবাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই নাকে ঝাপটা মারল একটা কটু ঘ্রাণ। বুঝতে অসুবিধা হলো না যে ভাসুর ও তার নিজের স্বামীটি ঠিক কি করছে। কোন অবক্ষয়ের পথে পাড়ি দিয়েছে দুই সহোদর। কিন্তু এখন এসব ভেবে দেখলে তার চলবে না। যেভাবেই হোক জয়রামকে এখনই তার দরকার। বাপের বাড়িতে খবর পৌঁছতেই হবে। 7-5 ভেবে তবেই অগ্রসর হয়েছেন এই পথে। এখন পিছিয়ে আসতে পারবেন না। নিজের বুদ্ধি ও চেতনার প্রতি এইটুকু আস্থা তার আছে। খানিকটা এগিয়ে দেখলেন ভাসুরের মহলের দরজা বন্ধ, আর বাইরে পাহারায় দাঁড়িয়ে জয়রাম। তাকে দেখেই ত্রস্ত পায়ে এগিয়ে এলো। মুখের ওপর থেকে শাল সরালেন বাসন্তীবালা। ছোট বৌমা, তুমি এখানে? বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলো জয়রাম। কেউ দেখতে পেলে যে? জয়রাম, শিগগিরই একবার আমার সাথে এসো, খুব জরুরি দরকার। আমার ঘরে এসো ঠিক 5 মিনিট পর, আমি অপেক্ষায় রইলাম। বলেই বাসন্তীবালা পুনরায় মুখ ঢেকে ফিরে চললেন নিজের কক্ষের দিকে। সময় যেন আর কাটতেই চায় না। দুরু দুরু কম্পিত বক্ষে বাসন্তীবালা প্রহর গুনে চলেছেন। এমন সময় দরজায় একটা হালকা শব্দ শুনলেন। আশায় বুক বেঁধে কপাটখানি খুলতেই দেখলেন জয়রাম দাঁড়িয়ে। ভিতরে এসো। ছোট বৌমা, হঠাৎই তলব কেন? কিছু অঘটন ঘটেনি তো? উদ্বিগ্ন মুখে বয়স্ক লোকটি প্রশ্ন করল। না, এখনো ঘটেনি, তবে ঘটতেই পারে, তাই তোমাকে ডেকেছি।
শোনো, ব্রজ কাল ভোরে কলকাতা যাবে দিদির জন্য সাহেব ডাক্তার ডাকতে। ফিরতে ফিরতে দিন 3-4 লাগবে। সেই কটা দিন এই শত্রুপুরীতে আমি আমার 2 মেয়ে আর দিদিকে নিয়ে একা। তাই তোমাকে একখানি কাজ আমার করে দিতে হবে জয়রাম। এই পত্তরখানি আমার বাপের বাড়িতে আমার বাবার হাতে যেভাবেই হোক গিয়ে তুলে দিয়ে আসতে হবে। আর তারপরে কি করতে হবে বাবাই তোমাকে বাতলে দেবেন। শুধু দয়া করে এই পত্তরখানি তুমি পৌঁছে দাও জয়রাম। তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আমি। তোমার 2টি পায়ে পড়ি জয়রাম, এইটুকু দয়া করো তুমি। অশ্রুরুদ্ধ কণ্ঠে বাসন্তীবালা বলে উঠলেন, ছি ছি বৌমা, ও কি কথা? আমি সামান্য মানুষ, তোমাদের টাকায় আমার পেট চলে। তুমি হুকুম করো ছোট বৌমা, আমি একবার কেন 100 বার শুনবো। দাও দেখিনি কি দেবে, আর বুঝিয়ে দাও তোমার বাপের বাড়ির ঠিকানা। আমি ঠিক চলে যাব। এই নাও পত্তর, আর এই তোমার রাহা খরচ বাবদ আমার এই মলজোড়া রাখো। বৌমা, তুমি গায়ের গয়না খুলে দিচ্ছ, আর কত পাপ বাড়াবে আমার। না বৌমা, ও আমি নিতে পারবো না। তুমি যাই বলো, তোমার পত্তর তোমার বাপের হাতে ঠিক তুলে দিয়ে আসবো, কিন্তু ওই তোমার গয়না আমি নিতে পারবো না। আমারও তো ধম্ম আছে গো। চোখ মুছে বাসন্তীবালার বাপের বাড়ির ঠিকানা বুঝে নিয়ে বিদায় নিল জয়রাম। মানবতার কাছে হার মানল বৈভব, বিত্ত, শ্রেণী, বংশমর্যাদা নামের ঠুনকো আভূষণগুলি। তুই ঠিক শুনেছিস, ব্রজ সাহেব ডাক্তার আনতে কাল শহরে যাচ্ছে। চাপা গলায় রায়বাহাদুর প্রশ্নের চাবুক আছড়ে মারলেন সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিটির দিকে। আগে হ্যাঁ, আমি নিজের কানে ছোট বউ দিদি আর দাদা ঠাকুরকে আলোচনা করতে শুনলুম, তাই তো ছুটে খবর দিতে এলুম আপনাকে। দিদি ঠাকুরন বারবার বলে দিয়েছিলেন কি না, তা আমি কি না শুনে পারি? আপনার নুন খেয়েছি, নেমো খারামি আমি করবনি। লোভে চকচক একজোড়া চোখ রায়বাহাদুরের দিকে জুলজুলে দৃষ্টিতে তাকালো। এই পরিবারটি ধ্বংস সে মনে প্রাণে দেখতে চায়। বহুদিনের জমা ক্ষোভ তার, বহু হিসেব বাকি থেকে গেছে সামনে দণ্ডায়মান ওই ক্রূর ব্যক্তিটির সাথে। ওই একটি লোকের লালসার আগুনে বহুবার আত্মহুতি দিতে হয়েছে তাকে। ওই একটি লোকের বিকৃত কামের আগুনে জ্বলে পুড়ে এসে শেষ হয়েছে। ইতিহাস জানে আর জানে ওই লোকটির দিদি, সেই তো টেনে নিয়ে যেত ওই চিতায়। আজ সুযোগ এসেছে প্রতিশোধের। এই খবরের বিনিময়ে সে নিশ্চিত করলো রায়বাহাদুর পরিবারের ধ্বংস। সব শেষ হয়ে যাবে, সব জ্বলে পুড়ে ছাই হবে। দাঁতে দাঁত চেপে মনে মনে বলে উঠল সেই নিগৃহীতা ছায়া মূর্তিটি। ঝনাত করে একটি লাল রঙের বটুয়া তার দিকে ছুঁড়ে দিলেন রায়বাহাদুর। পায়ে পায়ে এগিয়ে এসে 2 হাতে বেষ্টন করলেন তার কোটি দেশ। গরম কামার্ত নিঃশ্বাসে আরো একবার পুড়ে গেল তার অঙ্গ প্রত্যঙ্গ। অবাধ্য তপ্ত হাতে তার বক্ষ হতে আঁচল সরিয়ে দিলেন রায়বাহাদুর। গা ঘিন ঘিন করে উঠল তার, কিন্তু ঠোঁটে বজায় রইল প্রশ্রয়ের হাসি। ক্লেদাক্ত হাতে তার শরীর ঘাঁটতে ঘাঁটতে উন্মত্ত রায়বাহাদুর তাকে টেনে নিয়ে গেলেন শয্যার দিকে। এত কাজের খবর দিলি, কতদিন তোকে সোহাগ করিনি, কতদিন তোর বুকে মুখ রাখিনি। আজ তোর এই ডবকা শরীরের সব জ্বালা যন্ত্রণা ঘুচিয়ে দেব চল। তা হ্যাঁ রে, আজও তোর দিকে চাইলে আমার মাথায় আগুন জ্বলে জানিস। আয় এদিকে, পুরুষ বাচ্চা কাকে বলে তোকে দেখাই আজ। বলে এক হ্যাচকা টানে তাকে বিবস্ত্র করলেন রায়বাহাদুর। তা বহুদিন আমাকে মনে পড়েনি যে আপনার? ওই কুমুদ হতচ্ছাড়ির এমনি কি রূপ যৌবন আছে যা আমার নেই? আদুরে গলায় অভিযোগ করলো সে। মান হয়েছে বুঝি? তা সেও রসের কলসি, তুইও তাই। আর আমি হলাম প্রজাপতি, আমার ফুলের মধু খাওয়া নিয়ে কথা বুঝলি। আজ তোর মধু খাবো, কাল আবার উড়ে গিয়ে কুমুদের কাছে যাব। এই তো আমার সোজা হিসেব। রায়বাহাদুরের দেহের তলায় পিষ্ট হতে হতে প্রথমবার হাসল সে। অদ্ভুত এক শূন্য দৃষ্টিতে তাকালো নিজের ওপরে, তাকে দলিত মথিত করতে থাকা নিষ্ঠুর পুরুষটির দিকে। প্রথমবার যন্ত্রণার জায়গায় পরিতৃপ্তি অনুভব করলো। শেষের শুরু দেখতে পাচ্ছে সে। তার জীবনের অন্ধকারের অবসান ঘটতে চলেছে, আর যবনিকা পতন ঘটবে এই পরিবারটির ওপর। আমাকে ক্ষমা করে দিও বড় বউ দিদি, জানি এরপরে নরকেও ঠাঁই হবে না আমার। মহাপাত কি আমি, কিন্তু আমার যে আর কোনো উপায় ছিল না গো। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল লক্ষ্মীমণির চোখের কোটর থেকে। নিষ্পেষণে আঘাতে যন্ত্রণায় অসার দেহ মন আবার বাস্তবের জমিতে ফিরে এসে শরীরী খেলায় মেতে উঠল শেষবারের মতো। সতীশ, তুমি কি খবর রেখেছো ছোট বৌমার গতিবিধির? গড়গড়ায় টান দিয়ে সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা কনিষ্ঠ ভ্রাতাটিকে যথাসম্ভব তিরস্কারের সুরে প্রশ্ন করলেন রায়বাহাদুর।
বলি, বউয়ের তো তোর পাখনা গজিয়েছে, আমাকেও চোখ রাঙিয়ে কথা কয় আজকাল। ভয় ডর কিছুটি বাকি নেই শরীরে, আদর দিয়ে মাথায় তুলিস নে সতীশ, লাগাম ধরতে শেখ। বউ আর বুনো ঘোড়া দুটিকেই লাগাম দিয়ে রাখতে হয়, বুঝলি? ক্ষোভ উগরে দিলেন মাধবীলতাও। সতীশচন্দ্র মানুষটি এক প্রকার মেরুদণ্ডহীন কৃমির মতো, না আছে নিজের কোনো যোগ্যতা, আর না আছে স্বাধীন মতামত। সেই প্রায় শৈশব থেকেই দাদা আর দিদি তাকে চালনা করে এসেছেন। ওনার ভাবনা চিন্তা সবটুকুই মাধবীলতা ও রায়বাহাদুরের জীবন বোধে জারিত। সেখানে স্বাভাবিকভাবেই অন্যায় অবিচার দেখলেও চোখ বন্ধ করে কিভাবে বেঁচে থাকা যায় সেই প্রণালীটি উনি আয়ত্ত করে ফেলেছেন। কিন্তু ভাগ্যের পরিহাসে স্ত্রীটি তার ব্যতিক্রমী। বাসন্তীবালার চিন্তা ভাবনা, মনের কাঠামো, ঠিক ভুল বিচার করার ক্ষমতা সবটুকুই তার স্বামীর বিপরীত মেরুতে। মনের মিল তাই হয়নি কোনোদিনই। জৈবিক কারণে সন্তান এসেছে বটে, তবে ওই পর্যন্তই সীমিত তাদের দাম্পত্য সম্পর্ক। সতীশচন্দ্রে না আছে চারিত্রিক দৃঢ়তা, না আছে মনোবল, তাই স্ত্রীর কাছে শ্রদ্ধার আসনে তিনি কখনোই বসতে পারেননি। উপরন্তু কোথাও যেন বাসন্তীবালা সতীশচন্দ্রকে খানিকটা করুণাই করেন। আগে কি করতে বলেন আমাকে দাদা? শাসন করো, বুঝলে সতীশ? কড়া হাতে হাল ধরো। সারা রাত্রি ছোট বৌমা ব্রজর ঘরে বড় বউকে পাহারা দিয়ে চলেছে, তাকে নিয়ে এসো নিজের কাছে। আর শোনো, যেভাবেই হোক আজ যেন ছোট বৌমা ব্রজর ঘরে না থাকেন তা তুমি নিশ্চিত করবে। হুকুম জারি করলেন সতীশের জীবনের ধ্রুবতারা বড় দাদাটি। আদিক্ষেতা দেখে আর বাঁচি না, একেবারে হত্যে দিয়ে পড়ে আছে বড় বউয়ের কাছে। বলি, নিজের মায়ের পেটের বোন হলেও নয় বুঝতুম, তা নয় ওইসব রঙ্গ করে ব্রজকে খ্যাপাচ্ছে। বাপ কাকাকে মাননি মর্যাদা করে না ছেলে, একটা পরামর্শই করলো নি, বাপের অনুমতি নিল নি, শটান কলকাতা চলে গেল সাহেব বদ্যি আনতে। নির্যশ এ ওই ছোট বউয়ের কারসাজি? না হলে এমন একখানা কথা ভূ ভারতে কে শুনেছে বল দেখিনি সতীশ? বাড়ির বউকে শাসন করা হয়েছে, তো তিনি একদম অজ্ঞান হয়ে পড়লেন, জ্বর এসে গেল। তা কবরেজ মশাই তো দুবেলা করে এসে দেখছিলেন, তা মহারানীর শৈলনি একেবারে 5 কান না করলে 16 কানা পূর্ণ হচ্ছিল না। না, সাহেব ডাক্তার আমাদের বাড়ির বৌঝির চিকিৎসা করবে কেন শুনি? ম্লেচ্ছ পরপুরুষ সে নাকি অন্দরমহলে ঢুকে বাড়ির বউয়ের গায়ে নল বসিয়ে চোঙা লাগিয়ে দেখবে। আর কত আস্পর্ধা দেখব। মানবিকতার পাঠশালায় যে মাধবীলতার একটিবারের জন্য হলেও পদার্পণ ঘটেনি, তার নতুন করে বলার অবকাশ রাখে না। তিনি ভাইয়ের দ্বিচারিতাকে সমর্থন করেন। একটি অসহায় মেয়েকে রাতের পর রাত ঠেলে দেন বিকৃতির আগুনে। নিজে নারী হয়েও আরেক নারীর চরম অবমাননাকে নির্বিকার চিত্তে পরম আনন্দে দুচোখ ভরে দেখেন। আসলে নিজের জীবনের অপূর্ণতাই তাকে এতটা হৃদয়হীনা করে তুলেছে হয়তো। স্বামী কি বস্তু, সংসারী স্ত্রীর মর্যাদা ও সম্মান কতখানি হওয়া উচিত তার হৃদয়ঙ্গম করা তার এ জীবনে হয়ে ওঠেনি। চাবুক চালিয়ে ভয় দেখিয়ে অসম্মান করেই তিনি নিজের স্থান পাকা করতে চেয়েছেন। ভাইকে আশকারা দিলেই তার পদমর্যাদা রক্ষা পাবে, তা মাধবীলতার কুটিল মন তাকে শিখিয়ে দিয়েছে বহু বছর আগে। তাই আজও তিনি সেই সুরে সতীশচন্দ্রকে ধিক্কার দিলেন। এই বিনি, ছুটে যা তোর দাদার ঘরে, মাকে বল আমি এক্ষুনি ডেকে পাঠিয়েছি। সতীশের কানে ঝংকৃত হচ্ছে দাদা ও দিদির উপদেশ ও নির্দেশ। বউকে বাগে আনতে হবে, বউকে পায়ের জুতো করে রাখতে হবে, তবেই তো তিনি আদর্শ পুরুষ হয়ে উঠবেন সকলের চোখে। পা টিপে টিপে বাসন্তীবালার জ্যেষ্ঠ কন্যাটি ব্রজর ঘরে প্রবেশ করলো। দেখলো মা তার জ্যাঠাইমার মাথায় জলপটি দিয়ে পাখার বাতাস করছে। হাতের আঙুলে পরনের ডুরে শাড়ির আঁচলটি পাকিয়ে মায়ের পাশে এসে দাঁড়ালো বিনি। কিরে বিনি, কিছু বলবি? খিদে পেয়েছে? তা মাস্টার মশাই পড়িয়ে গেলেন? চোখ না তুলেই কন্যাকে প্রশ্ন করলেন বাসন্তীবালা। মা, বাবা তোমাকে ডাকছেন, এক্ষুনি যেতে বললেন ঘরে। সম্বিত ফিরল বিনির কথায়। মেয়েকে একবার দেখলেন ভালো করে, তারপর বললেন, বাবাকে গিয়ে বলো মা বলেছেন দাদা না ফেরা পর্যন্ত মা আসতে পারবেন না। খুব জরুরি কিছু কথা থাকলে তিনি এখানে এসে বলতে পারেন। বাসন্তীবালা পুনরায় মনোনিবেশ করলেন কমলার সেবায়। মা, তুমি একটিবারের জন্য চলো, বাবা চোখ মুখ কেমন লাল করে রাগে ফুঁসছেন ঘরে বসে, আমার ভয় করছে মা, তুমি চলো। বিনি প্রায় কেঁদেই ফেললো। আচ্ছা জ্বালাতো, হঠাৎ কি বাজ পড়লো মাথায় যে তোকে একেবারে আমাকে টেনে নিয়ে যেতে বলেছেন? আচ্ছা কাঁদিস নে বিনি, চল যাচ্ছি আমি। তা তুই ততক্ষণ বসে জ্যাঠাইমার মাথায় একটু বাতাস কর, আমি এই যাবো আর আসবো।
সস্নেহে মেয়েকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে বাসন্তীবালা হাত পাখাটি বিনির হাতের দিয়ে নিজের কক্ষের দিকে এগোলেন। ব্রজর ঘর হতে বেরোতেই দেখতে পেলেন লক্ষ্মীমণিকে। কি মনে হতে ঘুরে দাঁড়ালেন। এই লক্ষ্মী, শোন, আমি একটু নিজের ঘরে যাচ্ছি। দিদির কাছে বিনি আছে, নজর রাখিস এ মুখও যেন কেউ না হয়। আমি এক্ষুনি ফিরব। তুমি যাও ছোট বউ দিদি, এই আমি বসলুম এখানে, কাউকে ঢুকতে দেবনি, বড় কর্তাকেও না। চকিতে লক্ষ্মীমণির মুখের দিকে দৃষ্টি হানলেন বাসন্তীবালা। ভাসুর ঠাকুর আসতে পারেন সে কথা তো বলিনি আমি। না, ওই আমি ভাবলুম যে তুমি তেনার ভয়টাই পাচ্ছ, তাই বলে ফেললুম। চোখে চোখ রেখে লক্ষ্মীমণি উত্তর দিল। তার অন্তরের যা কিছু শুভ, যা কিছু ভালো, সব তখন প্রতিশোধের আগুনে পুড়ে সোহা হয়ে গেছে। পাপ করছে জেনেও পাপের পথে এগিয়ে চলেছে। আসছি আমি, তুই থাক এখানে। সন্দেহের একটা আবছায়া চিত্র অবচেতনে বাসন্তীবালার মনের মধ্যে আঁকা হয়ে গেল। কি হচ্ছে কি এসব? রাত দিন বৌঠানের পায়ের কাছে পড়ে আছো কি কারণে? আর ব্রজকে সাহেব ডাক্তার ডাকার পরামর্শ তুমি দিয়েছো, তাই না? নিজের কক্ষের দ্বার রুদ্ধ করে স্ত্রীর উপর আক্রোশে ঝাঁপিয়ে পড়লেন সতীশ। চোখ থাকতেও যে অন্ধ, মুখ থাকতেও যে বোবা, আর কান থাকতেও শ্রবণ শক্তিহীন, তাকে এত কথার উত্তর আমি দিতে পারবো না। আপনি জানেন না আপনার বৌঠানের অবস্থা? ওই নৃশংস অত্যাচারের সময় আপনিও তো দাঁড়িয়ে মজা দেখেছিলেন সেদিন, তাও ডেকে পাঠিয়ে আমাকে এই কথা জিজ্ঞেস করছেন। বলিহারি ঘৃণায় ও নিজের প্রতি এক সীমাহীন লজ্জায় কুঁকড়ে গেলেন বাসন্তীবালা। হায় ঈশ্বর, এই রকম একটা মনহীন পশুর অর্ধাঙ্গিনী আমি, এরই সন্তানের মা। কত জন্মের কত পাপের হিসেব তোলা ছিল আমার। তেজ হয়েছে, হ্যাঁ, খুব বার বেড়েছে দেখছি। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো একেবারে মুখে মুখে তক্ক করলে। এখন ঘরের মাগের কাছে উপদেশ নিতে হবে আমাকে? সতীশের কর্কশ চিৎকার গলানো শীষের মতো প্রবেশ করলো বাসন্তীবালার কানে। কি করবেন? মারবেন? মারুন দেখি কত জোর আছে আপনার। ওইটুকুই তো শিখেছেন, অতটুকুই তো দৌড় আপনাদের। বাড়ির বউকে ধরে মারা, তা নিন মারুন। এই আমিও খাড়া দাঁড়িয়ে রইলাম আপনার সামনে। তা দাদার মতো ছিপটি লাগবে না বেত আনিয়ে দেব? বলগাহীন ক্রোধে স্ত্রীর হাত মুচড়ে ধরলেন সতীশ। জিভ টেনে ছিঁড়ে আনবো। ছোট লোক মেয়ে মানুষ কোথাকার! তোর তো ছেলেও নেই যে শহরে ছুটবে চিকিৎসার জন্য। কিসের এত তেজ তোর? মেরে পুঁতে রাখলেও টু শব্দটি করবে না কেউ। যন্ত্রণায় চোখে জল আসার উপক্রম হলেও এই অমানুষটির সামনে অশ্রু বিসর্জন করতে পারলেন না বাসন্তীবালা। ব্যাস এইটুকু? শুধু হাতের ওপর দিয়ে স্বামিত্ব ফলাবেন? মুখ দেখাতে পারবেন কাল জনসমক্ষে? তৎক্ষণাৎ হাত ছেড়ে দিয়ে চুলের মুঠি ধরে স্ত্রীকে শয্যায় আছড়ে ফেললেন সতীশ। মাথায় আগুন জ্বলছে। নখদন্ত বিকশিত করে বেরিয়ে এলো ভিতরে লুকিয়ে থাকা জন্তুটি। রিরংসার অনলে ধকধক করে জ্বলতে থাকা দহনে পুড়িয়ে মারতে লাগলো নিজেরই বিবাহিতা স্ত্রীকে। বারবনিতা ও বাড়ির বউয়ের মধ্যে যে তফাৎ চূড়ান্ত লম্পটও করে থাকে, তা কোথায় যেন হারিয়ে গেল। বন্ধ দরজার আড়ালে রাতের নিকষ কালো আধারে বৈবাহিক ধর্ষণের এক গ্লানিময় অধ্যায় রচিত হলো। এই মুখ পুরি, সরে যা বলছি এখান থেকে। দূর হ, তোদের মুখ দেখাও পাপ। বিনিকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে ঠেলে বের করে দিলেন মাধবীলতা। ওদিকে তার ভাই লক্ষ্মীমণির সাথে পর্দার অপর প্রান্তে দাঁড়িয়ে চারটি রসের কথা ঝালিয়ে নিচ্ছেন। দিদি ইঙ্গিত করলেই অচেতন স্ত্রীর সামনে আসবেন আর কি। ও রমেশ, আয় আয়, ভেতরে আয়। লক্ষ্মী তুই বাইরে যা, এদিক পানে যেন কাকপক্ষীটি না আসে বলে দিলুম। লক্ষ্মীমণির বক্ষ বিভাজিকার ওপর থেকে কামাতুর দৃষ্টি সরিয়ে রায়বাহাদুর প্রবেশ করলেন পুত্রের কক্ষে। ঠান্ডা পাথরের মতো দৃষ্টিতে ঘুমন্ত স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইলেন রায়বাহাদুর। জরিপ করলেন বেশ খানিকক্ষণ ধরে। ধীরে ধীরে সাপদের মতো এগিয়ে গেলেন স্ত্রীর দিকে। ক্রূর হাসিতে ভরে উঠল মুখ। এক অব্যক্ত ক্রোধে ধকধক করে জ্বলে উঠল চোখ দুটি কালো কয়লাখণ্ডের মতো। বসলেন স্ত্রীর শয্যায়। দানবের মতো শারীরিক বলে চেপে ধরলেন কমলার পেলব হাত দুখানি। ধড়মড়িয়ে উঠে বসতে গেলেন কমলা, পারলেন না। বিস্ফারিত নেত্রে তাকালেন স্বামীর দিকে। চোখে পড়ল একটু দূরে দাঁড়িয়ে থাকা সাদা থানের আঁচল। বুঝলেন মাধবীলতাও তার স্বামীর এই নিশি আক্রমণের সঙ্গী। অসহায় দৃষ্টিতে খুঁজলেন বাসন্তীবালাকে, পেলেন না খুঁজে। হাত ছেড়ে এবার চুলের মুঠি ধরলেন রায়বাহাদুর। ডান হাতে আর বাঁ হাতে চেপে ধরলেন কমলার মুখ। হিসহিসিয়ে হলাহল ঢাললেন স্ত্রীর কানে, শোন, ব্রজ শহরে গেছে সাহেব ডাক্তার আনতে। আমাকে শুধোনোর প্রয়োজনটুকুও মনে করেননি।
তবে ওই সাহেব ডাক্তার যদি আমার অন্দরমহলে ঢুকে তোর গা ছুঁয়ে পরীক্ষা করে, নিজের হাতে গলা টিপে মারবো তোকে। আর তারপরে ব্রজকে আমি কি শাস্তি দেব তুই নরকে বসে দেখে ছটফটিয়ে আবার মরবি। আর যার জন্য ব্রজকে এত আশকারা দিয়ে মাথায় তুলেছিস মাগি, সেই মহিম চাটুর্যের বাড়ি ঘর নিলামে তুলবো। ঘুঘু চড়বে ওর ভিটেতে, ওই মেয়েকে টেনে রাস্তায় নামাবো। আমার কুমুদ রানী যে ব্যবসা করে, সেই ব্যবসায় বসে রোজ নিজেকেই আমার কাছে বিক্রি করবে ইন্দিরা। ভয়ে সাদা হয়ে গেল কমলার মুখ। স্বামীর হাতের নিষ্পেষণে ছটফটিয়ে উঠল দেহ। আহত হরিণীর মতো করুণ চোখ থেকে অশ্রু বিন্দু গড়িয়ে পড়ল। রায়বাহাদুর এবার স্ত্রীর মুখ থেকে হাত সরালেন। নিঃশ্বাস রোধ হয়ে আসছিল কমলার। নিথর হয়ে পড়ে রইলেন বিছানায় কয়েক মুহূর্ত। এলাই তো কুন্তল তখনও স্বামীর হাতের মুঠোয়। নীল হয়ে ফুলে উঠেছে কপালের শিরা উপশিরা। অসহ্য যন্ত্রণার মধ্যে শীতল চোখে তাকালেন স্বামীর দিকে। সাহেব ডাক্তার আমাকে দেখবেন না, কথা দিলাম। ব্রজকে বোঝানোর দায়িত্ব সম্পূর্ণ আমার, কিন্তু আপনাকেও একটা কথা দিতে হবে যে। খড়খড়িয়ে সামনে এগিয়ে এলেন মাধবীলতা। বলিহারে দুঃসাহস বটে তোর বউ, এখনো স্বামীর সাথে মুখে মুখে তক্ক করে চলেছিস। রমেশ চাইলে এখনই তোকে গুমখুন করতে পারে। বলি কাকে পক্ষিতে টেরটি পাবেনি কো। তোর ব্রজ মাথা কুটে মরলেও জানতে পারবেনি মা রাতারাতি উধাও হলো কোনখানে। রটিয়ে দিলেই হলো বড় বউ কুল ত্যাগিনী হয়েছে। কি করবিলা তখন শুনি? এত ঝাঁঝ আসে কোনখান থেকে তোর? রমেশ কি পারে না তোর ওই পোড়া মুখ মেঝেতে রোগড়ে ছেঁচে দিতে? তুই কি না আবার রমেশের সাথে করার করতেছিস? স্বামী স্ত্রী যখন কথা বলে বরদিদি, তৃতীয় ব্যক্তির সেখানে কথা না বলাই ভালো। এইটুকু সহবত জ্ঞানও আপনার নেই? ওমা রমেশ, ও বলে কি আমাকে সহবত শেখাচ্ছে? দুদিনের এড়ে এলো শিং নেড়ে। আমারই ইচ্ছে হচ্ছে আঁশ বটি দিয়ে কেটে দু টুকরো করে দিই এই হারামজাদি অলক্ষী বউকে। মাধবীলতা কমলার সাহস দেখে অচৈতন্য হতে গিয়েও নিজেকে সামলে নিলেন। অমানসিক শক্তি প্রয়োগ করে এক ঝটকায় কমলা সুন্দরী শয্যা থেকে উঠে দাঁড়ালেন। স্বামীর হাত থেকে নিজের কেশ মুক্ত করে মুখোমুখি দাঁড়ালেন স্বামীর চোখে নিজের চোখ রেখে। সাহেব ডাক্তার আমাকে স্পর্শ করবেন না, কিন্তু মহিম চাটুর্যের বাড়ি ও তার কন্যাটির যেন কোনো প্রকারের কোনো ক্ষতি না হয়, কথা দিন আমাকে। ইল্লি রে, মহিম চাটুর্যের মেয়ের দুঃখে ওনার আর ঘুম হচ্ছে নি গো। নিজে মার খেয়ে মরতেছে, তাও তেজ দেখো একবার। মাধবীলতা অদ্ভুত মুখভঙ্গি করে এক পাক নেচেই নিলেন প্রায়। কৌতুক মিশ্রিত নজরে স্ত্রীকে বেশ অনেকটা সময় ধরে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন রায়বাহাদুর। তার কলুষিত দৃষ্টিলেখনের ঘৃণ্য ছোঁয়ায় কুঁকড়ে গেলেন কমলা। নিজের স্বামী নয়, যেন কোনো পরপুরুষ তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। ছি ছি, এই মানুষটার সাথে এত বছর সংসার করেছি, এরই সন্তান ধারণ করেছি। এই নোংরা হাতে রাতের পর রাত ঘেঁটে দেখেছে আমার শরীরটা। এক নিঃশব্দ যন্ত্রণায় ছটফটিয়ে উঠল কমলার অন্তরাত্মা। জীবনটা তার অর্থহীন হয়ে গিয়েছিল অনেক আগেই। শুধু ব্রজই ছিল তার আধারে আলো, কিন্তু এই পশুটা তার সন্তানকেও ছাড়ছে না। নিভিয়ে দিতে চাইছে সেই আলো, কিন্তু কমলা তা হতে দেবেন না। কোনো কিছুর বিনিময়ে ব্রজর জীবনকে তিনি বাঁচাবেন, আর বাঁচাতে হবে ইন্দিরাকে। ওই মেয়েটি হবে ব্রজর জীবনের আধার, ব্রজর আদর্শ সঙ্গিনী। ব্রজ আর ইন্দিরাকে একে অন্যের হাতে তুলে দিতে হবে। বরদিদি, আপনি সাক্ষী রইলেন আমাদের এই কথা দেওয়া নেওয়ার। দেখবেন এর অন্যথা যেন না হয়। তুই কি জানিস নি বউ, আমাদের বাড়ির মেয়ে বউরা অসূর্য স্পর্শা। ছেলেকে নাই দিয়ে এমনি মাথায় তুলেছিস যে সে কলকাতা ছুটলো সাহেব ডাক্তার আনতে। বাপ কাকার অনুমতি নেয়া তো দূর, একটা যুক্তি করে পরামর্শই করতে পারলো নি, ড্যাং ড্যাং করে শহরে ছুটলো। আপনাদের সব নিয়ম সব কানুন শুধু বাড়ির মেয়ে বউদের ওপরেই খাটে কেন বরদিদি? আমরা অসূর্য স্পর্শা, কিন্তু আপনার ভাই যখন বাইরের মেয়ে মানুষের কাছে গিয়ে পড়ে থাকেন রাতের পর রাত, তখন নিয়ম কানুন সব কোথায় যায় আপনাদের বলতে পারেন? আমার সন্তান আমাকে সুস্থ করে তোলার জন্য শহর থেকে সাহেব ডাক্তার আনছে। তিনি বাড়িতে উপস্থিত 5টা লোকের সামনে আমার চিকিৎসা করবেন, নিজের জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে ওষুধপত্তর দেবেন। তাতে আপনাদের মানহানি হবে, কিন্তু বাইরের ওই নোংরা মেয়ে মানুষগুলোর সাথে রাত কাটানোর পরেও আপনার ভাইয়ের মান সম্মানে কোনো কালি লাগে না, তাই না? অকস্মাৎ সপাটে গালে এক চড় খেয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন কমলা। রায়বাহাদুরের কঠিন হাত তার গোলাপি গালে 5টি আঙুলের ছাপ ফেলে দিল। বিদ্যুতের গতিতে উঠে দাঁড়ালেন কমলা কোনো এক আসরিক শক্তির বলে।
হঠাৎ একটা বন্ধ দরজার কপাট খুলে গেল তার চোখের সামনে। এক পা করে স্বামীর দিকে এগিয়ে এসে মুখ টিপে হেসে মাথা নেড়ে ফিসফিসিয়ে বললেন, বুঝেছি কেন আপনি ভয় পেয়েছেন। এইবার বুঝলুম, সাহেব ডাক্তার আমার গায়ের আঘাতের চিহ্ন দেখে আন্দাজ করতে পারবেন যে আমাকে মারা হয়েছে। ব্রজ মিছে কথা কইবে না, আপনার ভয়টা সেখানেই। সাহেব যদি শহরে ফিরে গিয়ে আপনার নামে অভিযোগ করেন সরকার বাহাদুরের কাছে, তাহলে তো আপনার সাধের রায় বাহাদুর খেতাবটি টেনে হিচড়ে কেড়ে নেওয়া হবে। তাই যেন সাহেব ডাক্তার আমাকে দেখার সুযোগ না পান। ঠিক বললাম তো? কমলা হাসতে লাগলেন পাগলিনীর মতো, যেন ভীষণ মজার কিছু আবিষ্কার করেছেন। ভুলুণ্ঠিত আঁচলখানি মাটিতেই পড়ে রইল। হাসির দমকে কেঁপে কেঁপে উঠল দেহ। রায় বাহাদুরের মুখের অবস্থা তখন এমনই যেন কাল নাগিনী দংশন করেছে। দুহাতে স্ত্রীর বাহু ধরে ঝাঁকিয়ে উঠলেন, কান খুলে শুনে রাখ নষ্ট মেয়ে মানুষ কোথাকার। সাহেব ডাক্তারের সামনে নিজের বুক খুলে কোমর খুলে যদি দেখাস তোকে তো মারবই, ব্রজকেও খুন করে ফেলবো। কমলা বুঝলেন সাপের লেজে পা দিয়েছেন। ঠিক করে নিলেন তখনই মনে মনে কি করবেন। ঘরের বাইরে পা বাড়ালেন রায় বাহাদুর, পেছনে তার পাপের ছায়াসঙ্গী বড় দিদিটি। দুয়ারের মুখে লক্ষ্মীমণিকে দেখে রায় বাহাদুরের শিরায় উপশিরায় আগুন জ্বলে উঠল। নিজের স্ত্রীর সামনে এক প্রকার হেরেই গেছেন। কমলা ধরে ফেলেছে তার ভয়ের আসল কারণ। এখন মাথা ঠান্ডা রাখতে হবে, আর তার জন্য চাই একটা নারী দেহ। এই লক্ষ্মী, চল আমার সাথে। হাত ধরে টানলেন লক্ষ্মীমণিকে। যা বাবুর সাথে, ওকে ঠান্ডা কর। যা না পোড়ার মুখী মেয়ে ছেলে। এক ধাক্কা দিয়ে লক্ষ্মীমণিকে ভাইয়ের সাথে পাঠিয়ে দিলেন মাধবীলতা। লক্ষ্মীমণির অনাবৃত শরীরটাকে আঁচড়ে কামড়ে ফালাফালা করে দিয়ে বন্য জন্তুর মতো লেহন করতে করতে রায় বাহাদুর তপ্ত নিঃশ্বাসে জ্বালিয়ে দিলেন লক্ষ্মীর মুখ চোখ। ওকে খুন করে আবার বিয়ে করব আমি, আমার বংশধর আসবে, কিন্তু দুধ কলা দিয়ে কালসাপের বাচ্চাকে আর ওই কালসাপের বীজকে পুষবো না আমি, কিছুতেই না। প্রলাপের মতো গজরাতে থাকলেন রায় বাহাদুর লক্ষ্মীমণিকে সম্ভোগ করতে করতে। কি হয়েছে আপনার? আমার লাগছে তো, কোকিয়ে উঠল লক্ষ্মীমণি। ছিনালিপনা করবি না, লাগছে তো, লাগছে বলে তীব্র বেগে নিজেকে চেপে ধরলেন নিচের নারী শরীরটির ওপর। যা ইচ্ছে করব বুঝলি বেহায়া মেয়ে মানুষ, ঠোঁট ফাঁক করবি না। লক্ষ্মীর বুকে নাভিতে উরুসন্ধিতে আঁকা হয়ে গেল অত্যাচারী পাশবিক পুরুষের নখদন্তের দগদগে চিহ্ন। যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়ে রইল লক্ষ্মীমণি রায় বাহাদুরের রিরংসা চরিতার্থ হওয়ার পর। রায় বাহাদুর, মাধবীলতা বা লক্ষ্মীমণি কেউ জানল না, তাদের অগোচরে এই ঘটনার সাক্ষী হয়ে রইলেন কমলা সুন্দরী স্বয়ং। চিনে নিলেন তার ঘর শত্রু বিভীষণটিকে। এখনকার মতো এই পর্যন্তই থাক। এর পরবর্তী পর্ব কাল দুপুরে আপলোড করব, আর তারপরে মাত্র একটিই পর্ব হবে, ওটাই হবে অন্তিম পর্ব। কেমন লাগছে আপনাদের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।